তো বন্ধুরা, কলকাতাকে লজ্জিতভাবে হারালো মুম্বাই। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, কলকাতাকে লজ্জিতভাবে হারালো মুম্বাই। তো বন্ধুরা দেখুন, কি বলবো, কলকাতা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু কলকাতার মধ্যে সেই দিকটুকুই নেই, কোনো দিকই দেখতে পাচ্ছি না যে আপনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনাদের মধ্যে নেই কোনো এনার্জি, আপনাদের মধ্যে নেই কোনো ধরে খেলার কোনো প্রক্রিয়ায় নেই, আপনাদের টিম ম্যানেজমেন্টটা ওখানে ভুল করছেন, কাকে কোন সময় প্লেইং 11 নেবেন সেটা ভুল করছেন, ওখানে বিভিন্ন জায়গায় আপনারা ভুল করছেন। যেখানে এই ম্যাচটায় হওয়ার কথা ছিল 200 রান কম করে এই পিচের ছিল, কিন্তু আপনাদের ব্যাটিং লাইন আপ এত বাজে করছেন, আপনারা ভাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনাদের মন শক্ত করুন। আপনারা যদি প্রথম থেকেই দেখি যে প্রেসারে খেলেন তাহলে কি করে হবে। দেখুন, আপনারা প্রথম থেকেই দেখছি যে প্রেসারে খেলছেন, ওই ধরে ধরে খেলছেন। ভাই এখন এই পিচটাই অন্তত পক্ষে 200 রানের ইয়ে ছিল, কিন্তু এই ম্যাচটাই যতই যা বলুন আপনারা, এই পিচটাই কিন্তু 200 রানের উপরে পিচ ছিল, 200 রানের পিচ কিন্তু ছিল, কিন্তু কলকাতা এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। আর এখানে যদি আমরা দেখি, কলকাতা প্রথমে ব্যাট ধরতে আসে, অর্থাৎ মুম্বাই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, সেটা একদম 100% তাদের পক্ষে চলে যায়। ওখানে দেখুন প্রথম ওভারে দেখুন সুনীল নারিনকে নিয়ে কি বলবো, উনি তো একটা প্লেয়ার যে হয় ইস্পার নয়তো ওই পার, মানে আমি হয় ভালো খেলবো নয়তো একদম প্রথম 2-3 বলে আউট হয়ে চলে যাবো, তো ওরকম প্লেয়ার। এবং তাছাড়া সুনীল নারিনের জ্বর হয়েছিল, তো জ্বর থেকে ফিরতে তো একটা টাইম লাগে, তো হয়তো এখানে জ্বরের জন্য অনেকটা ইনি ভালো ফর্মে নেই, সেটা হতে পারে। হয়তো দেখুন জ্বর থেকে ফিরতে কিন্তু একটা টাইম লাগে, তো সেই টাইমটা আমার মনে হয় সুনীল নারিনকে একটু ভোগাচ্ছে জ্বরটা। তো যাই হোক, সুনীল নারিনকে নিয়ে বেশি কথা বলবো না। এরপরে বন্ধুরা, কুইন্টন ডিককে নিয়েও বেশি কথা বলবো না, কারণ গত ম্যাচে 97 করেছেন, এই ম্যাচে একটা দুর্ভাগ্যবশত একটা ক্যাচ উনি আউট হয়ে যান। ওখানে কভার্সের পথে মারতে গিয়েছিলেন, ভালো অ্যাপিয়ার ছিল যে আমি একটা 6 বা 4 মারবো, কিন্তু তিনি আউট হয়ে যান। ওখানে দেখুন প্রথম ওভারে তো 10 বল উইকেটটা নিয়েছে, তারপরে কিন্তু নিয়েছে হচ্ছে একদম প্ল্যান করে এসেছে কিন্তু মুম্বাই। ওখানে জানে যে কুইন্টন ডিককে যদি লেগ সাইডে বল দিই তাহলে উনি 6 কি 4 মারবেন, আর যদি আমি অফ সাইডে বল দিই, কুইন্টন ডিককের কিন্তু অফ সাইডে খুবই দুর্বল, তো ওখানেই দীপক চাহার কিন্তু একদম বল করেছে। এই সব প্ল্যান কিন্তু মুম্বাই একটা প্লেয়ারের উপর করে আসে, যে কোন প্লেয়ারকে কোথায় বল দিলে কিভাবে তারা মারতে পারবেন, অর্থাৎ কিভাবে তারা আউট হবে। আর বন্ধুরা, এরপরে আমি যদি আসি যে কলকাতার কিন্তু ব্যাটিং লাইন আপে এখানে আজিঙ্কে রাহানে। তো বন্ধুরা, আজিঙ্কে রাহানে দেখুন, আজিঙ্কে রাহানে ভালো টাচে দেখা যাচ্ছিল, আজিঙ্কে রাহানে ভালো মানে খেলছিলেন, কিন্তু কেন আপনাকে দেখতে হবে যে আপনি 2 উইকেট পড়ে গেছে, আপনার ওপেনাররা পড়ে গেছে, তাহলে আপনি কেন আবার ওখানে আক্রমণাত্মক ভাব নিতে যাবেন? একটু ধরুন, একটু খেলা ধরুন, একটু খেলে একটা পাস জমিয়ে নিন, আপনি 30 রান করুন, একটু টিকে খেলুন, তারপরে আপনি করবেন। ওখানে একদম আপনি প্রথম নতুন বলার দেখেছেন একদম 6 মারতে গেছেন, ভাই অত সোজা না। এখনকার নতুন প্লেয়ার অনেকটাই মানে পাকা হয়ে আসে তারা আগের লেভেল থেকে, এবং তাদের কিন্তু পাকা করে ফেলে একটা ফ্র্যাঞ্চাইজি। তো প্রথম আপনি দেখছেন যে নতুন বলার মারি একটা 6, দেখুন আপনি এটা করতে পারতেন কখন, আপনার হাতে যখন উইকেট আছে, তখন আপনার 2 উইকেট পড়ে গেছে, তখন তাও পাওয়ার প্লেয়ারে 20 রানের মধ্যে আপনার 2-3 উইকেট পড়ে গেছে, তাও আপনি ওখানে একটা বাজে শট মারতে গেছেন, একদম ক্যাচ আউট হয়ে গেছেন। তো যাই হোক, তারপরে যদি আমরা দেখি বন্ধুরা, আঙ্কিশ রঘুবংশীকে ভালো ফর্মে দেখা যাচ্ছিল, কিন্তু তিনি দেখুন আঙ্কিশ রঘুবংশীকেও আমি এখানে বলবো যে কেন আপনার ওই শটটা, আপনার পুলটা কেন খেলার দরকার ছিল হার্দিক পান্ডিয়ার বিপক্ষে। আপনাকে একটা আপনাকে মানে আপনি ভালো খেলছিলেন, আপনি ভালো টাচে দেখা যাচ্ছিলেন, আপনি মুম্বাইতে অনেক ম্যাচ খেলেছেন অঙ্কিশ রঘুবংশী এবং আজিঙ্কে রাহানে, তার সত্ত্বেও আপনারা এইসব মানে বড় ভুল কি করে করেন, যে আপনি যখন দেখছেন যে আমরা চাপে খেলছি, চাপে রয়েছি, তখন তাহলে আপনারা একটু ধরে খেলুন, তা না আপনারা সেই আপনারা আক্রমণাত্মকভাবে খেলছেন। দেখুন সব ম্যাচে কিন্তু 250-200 টার্গেট নিয়ে এগোলে হয় না, আমাদের কিছু ম্যাচে টার্গেট রাখতে হয় যে 170-160, তো সেই হিসাবে এগোলে পরে আমাদের 20-30 রান এক্সট্রা হয়ে যায়। আপনারা যদি প্রথমের থেকে ভাবেন যে আমরা আক্রমণাত্মক খেলবো 200 রান, তো দেখুন এইভাবেই কিন্তু 116 রানে আউট হয়ে যাবেন। তার জন্য বলছি যে আপনারা একটু ধরে খেলুন। এখানে অঙ্কিশ রঘুবংশী কোনো মতে ওই শটটা কোনো দরকারই ছিল না, ওখানে একটা ফালতু একটা শট মেরে দিয়েছে অঙ্কিশ রঘুবংশী। এবং তারপরে আমরা যদি দেখি বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ার তো 3 বার আউট হয়ে গেছেন, সত্যি কথা বলতে 3 বার তিনি আউট হয়েছেন, ইজি ক্যাচ একদম মিস করেছে কিন্তু মুম্বাই। এখানে কিন্তু প্রথমে মিচেল সান্তনাথ, তারপরে একটা ক্যাচ গিয়েছিল, সেখানে তা মিস করেছে, এবং তারপরে ক্যাচে কিন্তু এখানে কিন্তু ধরেছে। এখানে বলি বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ারের উপর কিন্তু কেকেআর ফ্যানদের অনেকটা আশা ছিল যে হয়তো তিনি এই ম্যাচটা মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেলবেন, কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে উনি ভালো খেলে আসছেন এবং এই ম্যাচটা ভালো খেলবেন। কোথাও না কোথাও তিনি কিন্তু হয়তো তার
টাকার বাজেটটার জন্য হয়তো তিনি কোথাও না কোথাও প্রেশারে রয়েছেন বা তিনি কিন্তু প্রেশারে খেলছেন। আমরা সবাই জানি যে ভেঙ্কটেশ আয়ারের হাতে কিন্তু একটা আলাদাই পাওয়ার হিটারের রেঞ্জ আছে, কিন্তু উনি ওখানে ভালো খেলতে পারছেন। অর্থাৎ তিনি প্রথম থেকেই কেন বারবার কলকাতার আজকে প্রত্যেকটা প্লেয়ার প্রথম থেকেই 1-2 বল খেলতে না খেলতে অমনি 6-4 মারতে এগিয়ে চলে আসছে। তো দেখুন এইটা করলে তো হবে না, আপনারা টিকে খেলুন। আপনারা বারবার করে বলা হচ্ছে যে আপনারা টিকে খেলুন, কারণ মুম্বাই ওখানে সলিড একদম খুঁটি গেড়ে বসে রয়েছে। তো সেই অ্যাঙ্গেলে কিন্তু আপনারা কোনো মতেই ওখানে ওই সব শটের কোনো দরকারই ছিল না। আপনারা যদি ওখানে 170 রান টার্গেট অনুযায়ী এগোতেন, তাহলে ভেঙ্কটেশ আয়ার যদি একটু টিকে থাকতেন তাহলে হয়তো ওই রানটা অর্জন করতে পারতেন। কিন্তু ভেঙ্কটেশ আয়ার একদম বাজে রান করেন, কিন্তু আউট হয়ে যায়, একটা বাজে শট মারেন, তিনি 3 রান করে আউট হয়ে যান। আর রিঙ্কু সিং বন্ধুরা 17 রান, মাত্র 17 রান করেন। এখানে রিঙ্কু সিংকে হয়তো একটু ভালো শটে দেখা যাচ্ছিল, কিন্তু উনিও সেই মানে 6 মারার জন্য একদম উঠে পড়ে লেগেছিল, যে প্রথম থেকেই কিন্তু একদম 6 মারবো জোরসে মারার চেষ্টা করছিল, একদম কানেক্ট হচ্ছিল না ব্যাটে। তো এই করতে করতে কিন্তু তিনি আউট হয়ে যান। অর্থাৎ এখানে কিন্তু বলে রাখি যে রিঙ্কু সিং বন্ধুরা, এবার কথা হবে রিঙ্কু সিংকে, আপনি যদি এইভাবে খেলতে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বসতে চলেছেন। হয়তো আপনার বদলে হয়তো অনেক প্লেয়ার কিন্তু এখানে আসতে চলেছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমে, এবং কলকাতার টিমে হয়তো পরবর্তীকালে আরও অনেক প্লেয়ার আসবে। তো এখানে বলি রিঙ্কু সিংকে আপনি দেখুন একটু ধরে খেলুন, আপনার খুব ভালো একটা প্লেয়ার, আপনি ধরে খেলুন। যেভাবে বিগত বছরগুলোতে আপনি ধরে আসছিলেন, একটা পাস ধরেছিলেন কলকাতার, তো আপনি ধরে খেলুন, নয়তো কিন্তু এইভাবে চললে কিন্তু হবে না। আপনি আপনার স্বাভাবিক খেলার থেকে অনেক এগিয়ে খেলছেন। আপনি যেভাবে আগে লেগে মারতেন, যেভাবে আপনি শটগুলো মারতেন, কানেক্ট করতেন, টাইমিং করতেন, আপনি এখন করছেন না। আপনি এখন আপনার বাইরে গিয়ে করছেন, আপনি বেশি করে পাওয়ার হিটিং করতে যাচ্ছেন, এবং আপনি ওইসব বাজে শট খেলে কিন্তু আউট হয়ে যাচ্ছেন। তো রিঙ্কু সিং এখানে বাজে একদম শট খেলেছে, এখানে কিন্তু কোনো দরকারই ছিল না ওইসব শটের। আপনি যদি টিকে খেলতেন তাও হতো। এবং বন্ধুরা তারপরে মনীষ পান্ডে আসেন। মনীষ পান্ডে বন্ধুরা আমি বলবো মনীষ পান্ডে ভালো খেলছিলেন, দুর্ভাগ্যবশত একটা আউট হয়ে যান। অর্থাৎ মনীষ পান্ডে কিন্তু ওই বলটাই অসাধারণ ছিল। আমি বলারের ক্ষেত্রে পলে আসছি যে ওই বলটাই কিন্তু অসাধারণ ছিল। এই বলটা যে কোনো ব্যাটসম্যানই আমার মনে হয় না খেলতে পারতো, কারণ একদম 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 ছিং করে একদম ঢুকে গেছে, একদম কিন্তু মানে ব্যাটার ওখানে কোনো টাইমই পায়নি, এত তাড়াতাড়ি বলটা কিন্তু ঢুকে গেছে। এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি বন্ধুরা, এখানে এসেছিলেন হচ্ছে আন্দ্রে রাসেল। বন্ধুরা আন্দ্রে রাসেলকে কিন্তু ওই একই বলে, যেই বলে কিন্তু আউট করেছেন হচ্ছে মনীষ পান্ডেকে, সেই বলে সেই প্লেয়ারই কিন্তু আউট করেছেন। আমি আবারও বলছি, বলার ক্ষেত্রে আমি একটু পরে আসছি। এখানে দেখুন আন্দ্রে রাসেলকে আমরা কেন জানি না মনে হচ্ছে যে আন্দ্রে রাসেল ব্যাট ধরতে ভুলে গেছে। অর্থাৎ আন্দ্রে রাসেলের সেই পাওয়ার হিটিং রেঞ্জগুলো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি না, কোথায় গেল সেই আন্দ্রে রাসেলের পাওয়ার হিটিং রেঞ্জ। এবং বন্ধুরা একটা কথা বলে রাখি, আন্দ্রে রাসেলের কিন্তু গত বছর অনেকটা ফিট দেখা যাচ্ছিল, এবার কিন্তু আন্দ্রে রাসেলকে অত ফিট দেখা যাচ্ছে না, একটু কিন্তু মোটাসোটা হয়ে গেছেন। এবং তাছাড়া বন্ধুরা একটু ওখানে কিন্তু কোনো মানে ফিট একটা প্লেয়ার ছিল, একটা ফিট রাসেল ছিল, সেই ফিট রাসেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওখানে কিন্তু অনেকটাই তিনি আনফিট দেখা যাচ্ছে, সেটা ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক। বোলিংয়ে যদিও উনি ভালো করেছেন, কিন্তু ব্যাটিংয়ে আমি বলবো তার রেঞ্জ কিন্তু ওখানে অনেকটা আনফিট দেখা যাচ্ছে, এবং তিনি কিন্তু তার স্বাভাবিক যেই খেলা সেই খেলার থেকে হয়তো তিনি মানে বল লাগাতেই পারছেন না একদম। আন্দ্রে রাসেলকে খুব তাড়াতাড়ি যদি কলকাতার ভালো করতে হয় তাহলে আন্দ্রে রাসেলে কিন্তু ফর্মে আসতেই হবে। এবং তারপরে বন্ধুরা রমনদীপ সিং এখানে একটু চেষ্টা করেছিলেন, 12 বলে 22 করেছিলেন লাস্টে এসে। তো রমনদীপ সিংকে আমি একটা কথা বুঝি না যে রমনদীপ সিংকে কেন প্রতিবার এত নিচে পাঠানো হয়। আপনি রমনদীপ সিংকে যখন আপনাদের মনে আছে কিনা জানি না, গৌতম গম্ভীর রমনদীপ সিংকে কিন্তু অনেকবার 4 নম্বরেও পাঠিয়েছেন, গত বছর 5 নম্বরেও পাঠিয়েছেন। তো এটাই হচ্ছে মাস্টার মাইন্ড, গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ড, যেটা গৌতম গম্ভীরের মধ্যে ছিল, কিন্তু অন্য কোচের মাথায় কিন্তু সেটা নেই। বারবার রমনদীপ সিংকে বারবার করে নিচে পাঠানো হচ্ছে, যেটা রমনদীপ সিংকে একদম কিন্তু প্রেশারে ফেলে দিচ্ছে। আমি বলবো রমনদীপ সিং এর এখানে কোনো দোষ না, টিম ম্যানেজমেন্টের এখানে দোষ, যেটা গৌতম গম্ভীর বারবার করে গত বছর করেছেন, রমনদীপ সিংকে বেশি বল খেলিয়েছেন। কিন্তু এবার কিন্তু রমনদীপ সিং বল খেলতে পারছে না, আসছেন অমনি মারতে যাচ্ছেন এবং আউট হয়ে যাচ্ছেন। তো এখানে রমনদীপ সিং এর কোনো দোষ না, এখানে কিন্তু টিম ম্যানেজমেন্টের দোষ, যে উল্টোপাল্টা জায়গায় রমনদীপ সিংকে পাঠাচ্ছে। কেন ভাই, রাসেল যখন রাসেলকে কেন এত আগে পাঠাতে হবে, বা রমনদীপ সিং এর কেন আগে পাঠাতে হবে রাসেলকে? আপনি রমনদীপ সিংকে ওখানে পাঠাতে পারতেন, কারণ রমনদীপ সিং একজন ভালো প্লেয়ার, তিনি টিকেও খেলতে পারেন, আবার তার হাতে কিন্তু পাওয়ার হিটও ব্যবস্থা আছে। তো এখানে কিন্তু আমার মনে হয় ভেঙ্কটেশের পরে যদি আপনি রমনদীপকে পাঠাতেন তাহলে হয়তো ওখানে কিন্তু একটু টিকেও খেলতে পারতেন, ওখানে কিন্তু আপনার ইম্প্যাক্ট প্লেয়ারও লাগতো না, ওখানে আপনি হয়তো আরেকটু রান এক্সট্রা হতো। তো এখানে এইসব ভুল কিন্তু করেন, হয়তো গৌতম গম্ভীর যদি থাকতেন তাহলে হয়তো ঠিক করতেন এইসব জায়গায়। এবং তারপরে যদি বন্ধুরা আমরা যদি দেখি, এখানে হার্ষিত রানা
হয়তো আসেন। তো যাই হোক, এইভাবেই 116 রানে, মাত্র 116 রানে লজ্জিত হবে কলকাতা, কিন্তু পুরো অল আউট হয়ে যায়। এবং বন্ধুরা এরপর যদি আমরা মুম্বাইয়ের বলিংয়ে আসি, তো মুম্বাইয়ের বলাররা তো আজকে পুরো প্ল্যান করে এসেছিল যে কলকাতাকে একদম এই জায়গায় ফেলাবো এবং এইভাবে এই ফিল্ডারের কাছে আউট হবে। অর্থাৎ এখানে 10 বল 4 ওভারে 23 রান দিয়ে দুর্দান্ত একটি উইকেট নিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সুনীল নারিনের, যেখানে প্রথম ওভারে তো বল দেখতে পারেননি কলকাতার প্লেয়াররা, তো ওখানে অসাধারণ বল কিন্তু করেছেন। এবং তারপরে বন্ধুরা দীপক চাহার 2 ওভারই করেছেন, 19 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তুলে নিয়েছেন। আর বন্ধুরা এরপরে আসি অশ্বিনী কুমার। তো বন্ধুরা প্রথম ম্যাচ এবং প্রথম বলেই কিন্তু উইকেট নেন, যেটা আজ পর্যন্ত 10টা প্লেয়ারই কিন্তু করেছেন, যে ডেবিউ ম্যাচে প্রথম বলেই কিন্তু উইকেট নেন, সেটা আজিঙ্ক্য রাহানের উইকেট। আর বন্ধুরা বল যা করেছেন উনি, বাহাতি মানে অসাধারণ বল করেছেন তিনি, যেভাবে রাসেলকে তিনি বোল্ড আউট করেছেন, রাসেলকে তো জ্বালিয়ে খেয়েছেন, রাসেলকে বাউন্সার, তারপরে সোজা লেন্থে একদম লেগ সাইডেতে একদম ঢুকে একদম মিডিল স্টাম্পের উপরে একদম উড়িয়ে দেন বেল। আর তাছাড়া বন্ধুরা মনীষ পান্ডেকে যে বলটা করেন, একদম পায়ে ঢুকে মনীষ পান্ডে কোনো বলটা পড়তেই পারেনি। অর্থাৎ আর রাসেলের বলটা তো দুর্দান্ত ছিল। আর রিঙ্কু সিংকেও তিনি চালাকিভাবে কিন্তু বাউন্সার দেন, জানেন যে রিঙ্কু সিং ছোটখাটো, তো সেই হিসাবে তাকে যদি বাউন্সার দেওয়া হয় রিঙ্কু সিং এর ব্যাটের উপরে লেগে ক্যাচ যাবে। তো এটা কিন্তু একটা ভালো প্ল্যান ছিল আমি বলবো মুম্বাই তথা অশ্বিন কুমারের। এবং তারপরে যদি বন্ধুরা আমরা দেখি, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন তো 2 ওভারই করেছেন, 10 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এখানে বিঘ্নেশ পুতুর বন্ধুরা একটু মার খেয়ে গেছেন, কিন্তু একটি উইকেট নিয়েছেন। এবং মিচেল স্যান্টনারও কিন্তু 3 ওভার 2 বল দিয়ে 17 রান দিয়ে একটি উইকেট। অর্থাৎ মুম্বাইয়ের আজকে প্রতিটা বলার একটা করে উইকেট নিয়েছে। কলকাতার ব্যাটসম্যানরা কাউকেই মানে দুঃখ দেয়নি, মুম্বাইয়ের বলারদের কাউকেই দুঃখ দেয়নি, সবাইকে একটি করে উইকেট কিন্তু তুলে দিয়েছে তাদের হাতে। আর এইভাবে কিন্তু যাই হোক, এইভাবেই কিন্তু 16 ওভার 2 বলে কিন্তু 116তে অল উইকেট হয়ে যায়। এবং তারপরে মুম্বাই আসে ব্যাট ধরতে, ইজি মুম্বাই কিন্তু একদম ম্যাচটা কিন্তু জিতে নেয়। এখানে প্রথম দুই ওভার হয়তো 2 ওভারও না, প্রথমে 1 ওভার আর কি একটু চাপে দেখা যাচ্ছিল মুম্বাইকে। তো ওখানে মনে হচ্ছিল তো মুম্বাই কোথাও না কোথাও হয়তো আটকাবে, কিন্তু ওখানেও আটকায়নি। ওখানে কিন্তু রোহিত শর্মা বন্ধুরা, এখানে বলবো রোহিত শর্মা কিন্তু চাপে ছিলেন, রোহিত শর্মাকে কিন্তু টাচে লাগছিলেন না, তিনি অনেক চেষ্টা করছিলেন জোরে মারার, কিন্তু তিনি পারছিলেন না। ওখানে আমরা খুব আশা করবো যে রোহিত শর্মা তাড়াতাড়ি ব্যাক করুক। আর তাছাড়া বন্ধুরা রোহিত শর্মা দেখুন আইপিএল খেলুক আর না খেলুক, রোহিত শর্মা জায়গা মতন ঠিক খেলে যায়, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হোক, সেটা T20 সেমিফাইনাল হোক, ফাইনাল হোক, সব জায়গায় তিনি ভালো খেলে যান। তো আইপিএলে কি খেললো সেটা আসা যায় না রোহিত শর্মার। তো তারপরে কিন্তু রিয়ান লিকিলটন এখানে ভালো খেলেছেন, আজকে 41 বলে 62 রান করেছেন, 4টি 4 ও 5টা কিন্তু 6 মেরেছেন। তাছাড়া বন্ধুরা এখানে রিয়ান লিকিলটনও কিন্তু প্রথমে ফর্মে দেখা যাচ্ছিল না, কিন্তু তারপর থেকে কিন্তু তিনি ভালো কিন্তু ব্যাট ধরা শুরু করেছেন, ভালো হিট করা কিন্তু শুরু করেছেন। এবং তারপরে সূর্যকুমার যাদব, আমাদের সূর্যা ভাও এসেছিলেন, 9 বলে 27 রান করে 2টো 6 মেরেছেন, 3টে কিন্তু 4 মেরেছেন। এইভাবেই কিন্তু মুম্বাই জিতে যায়। আর কলকাতার বোলিং যদি দেখি, বরুণ চক্রবর্তী 3 ওভারে 12 করেছেন, কিন্তু একটা উইকেট নিতে পারেনি, ভালো বল করেছেন। স্পেন্সার জনসন 2 ওভারে 14 রান করে দিয়েছেন। হার্ষিত রানা 2 ওভারে 28 ভালো মতন রান খেয়েছেন। এখানে হার্ষিত রানাকে বলি বন্ধুরা, হার্ষিত রানা আপনি যখন দেখছেন যে প্রপার লেন্থে বল করলে আপনি ভালো জায়গায় ভালো মানে মুম্বাইয়ের ব্যাটাররা খেলতে পারছেন, আপনার কেন দরকার যে আমি আগে বল দেবো, কেন দরকার যে একটা টাইট ম্যাচে আপনি বারবার করে নো বল করছেন। আপনি রাসেল হোক, সেটা হার্ষিত রানা হোক, এইসব ম্যাচে নো বল একদম করা যাবে না। আর তাছাড়া আপনি প্রপার লেন্থে বল করতেন, যখন দেখছেন যে স্পেন্সার জনসনের লেন্থের বলগুলো খেলতে পারছে না মুম্বাইয়ের ব্যাটাররা, আপনি কেন বারবার করে আগায় ফেলাতে যাচ্ছেন, যেটা বারবার করে ফুল টাচ হয়ে যাচ্ছে। তো এইসব ভুল কিন্তু শুধরাতে হবে, যে ভুলগুলো কিন্তু গত বছর করেনি হাসিতে না, কিন্তু এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কিন্তু একদম ছন্ন ছাড়া একটা দল হয়ে কিন্তু দেখা যাচ্ছে। এবং তারপরে বন্ধুরা আন্দ্রে রাসেল, আমি বলেছিলাম যে আন্দ্রে রাসেলকে বল দিন তাহলে উইকেট তুলে দেবে। এই ম্যাচে কিন্তু 2টো উইকেটই পড়েছে, সেটা কিন্তু 2টোই কিন্তু আন্দ্রে রাসেল নিয়েছে। তো বলিং হাতে ফর্মে আছেন আন্দ্রে রাসেল, কিন্তু ব্যাটিং হাতে কোথাও না কোথাও কিন্তু ফর্ম খুঁজছেন আন্দ্রে রাসেল, এখানে কিন্তু দেখতে হবে সেটা। আর বন্ধু সুনীল নারিন আজকে জ্বরের জন্য ওনাকে কিছু বলা যাবে না, কারণ দেখুন একটা জ্বরের থেকে উঠতে কিন্তু সময় লাগে, তো হয়তো ওর জন্য হয়তো তিনি ভালো বল করতে পারছেন না। তো যাই হোক, আশা করবো যে তাড়াতাড়ি তার জ্বরটা সেরে যেন তিনি ভালো একটা ফর্মে ফেরেন। তো যাই হোক, এইভাবেই কিন্তু মুম্বাই একদম ইজি পিজি ম্যাচটা জিতে যায়। 8 উইকেটে কিন্তু ম্যাচটা একদম জিতে যায়, 12 ওভার 5 বলে 121 রান করে। আর পয়েন্ট টেবিলে কিন্তু সবার নিচে কলকাতা চলে গেছে, আর মুম্বাই কিন্তু 6 নম্বরে চলে গেছে। তো কলকাতা কিন্তু রান রেট, আর বন্ধুরা কলকাতা কিন্তু রান রেট বর্তমানে খুবই খারাপ, -1 পয়েন্ট এরকম সামথিং রয়েছে। তো কলকাতাকে যদি ফর্মে ফিরতে হয়, তার সঙ্গে কিন্তু তাদের রান রেটকেও বজায় রাখতে হবে। এবারে কিন্তু চ্যালেঞ্জ আসবে আস্তে আস্তে, কারণ সামনের ম্যাচ কিন্তু SRH এর সঙ্গে, তাও এই আমাদের ইডেন গার্ডেনের
পাটা পিচে একদম, তাছাড়া ছোট মাঠে। তো আপনাদের যা ব্যাটিং লাইন আপ কিন্তু কপালে মনে হচ্ছে কষ্ট হতে পারে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের ম্যাচটা আর কলকাতা সম্বন্ধে আপনারা কি বলতে চান? আর আগামী ম্যাচে এসআরএইচ ও কেকেআর এর মধ্যে আপনারা কাকে সাপোর্ট করছেন বা কলকাতা কি পারবে জিততে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কত কি রান হতে পারে এই আমাদের ইডেন গার্ডেন্সের ম্যাচটায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ এরকম অনেক ভিডিও আইপিএল সম্বন্ধে আসতে চলেছে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।